আপনি জানেন তো পাকিস্তানের চেয়ে বেশি সম্পর্ক ইরানের সাথে ভারতের ছিল। আমি পাস্ট টেন্স ইউজ করলাম। অথচ ভারত যে কাজগুলো করেছে সবটাই ইরানের বিরুদ্ধে করলো এবং ইসরায়েলের পক্ষে করলো। আপনি আপনার ইরানের চাবাহার বন্দরটা যেভাবে আপনার ইন্ডিয়াকে ব্যবহার করতে দেয়, পৃথিবীর কোনো উদার জাতি ছাড়া, অন্য কোনো জাতি, ইরানের মতো উদার জাতি ছাড়া অন্য কোনো জাতি তাদের নিজস্ব নৌবন্দরকে আপনার এত এই অন্য দেশকে ব্যবহার করার জন্য ফ্রি লাইসেন্স দিত না। এবং বন্দর আব্বাসেও আপনার ইন্ডিয়ানরা দুইটাই বড় বড় বন্দর, চাবাহার বন্দর এবং বন্দর আব্বাস ইরানের, দুটিতেই আপনার ইন্ডিয়ানরা একচেটিয়া ব্যবসা করে। সেই জায়গায় কি করলো তারা, তাদের বহু ইন্ডিয়ার লোক গিয়ে আপনার মুসাদের সাথে যোগ দিল ইরানের বিরুদ্ধে। ইরান ভূখণ্ডে বসবাস করে, চাকরি করে, কম্পিউটার চালায় এখানে, তারা মুসাদের সাথে যুক্ত হলো। এটা কি ঠিক হলো? আর ঠিক আক্রমণের আগের দিনেই নরেন্দ্র মোদী আপনার ইসরায়েলের তেল আবিবে। এখন কেউ যদি বলে যে নরেন্দ্র মোদী আক্রমণ সম্পর্কে জানে না, তাহলে বলতে হবে ঠাকুর করে কে রে, আমি কলা খাই না। জি, এখানে অনেকেই বলতেছেন যে এই যেই ইরানের যেই একটা নৌ জাহাজ মহড়া দিতে এসেছিল ভারত সরকারের আমন্ত্রণে, তারপর সেই জাহাজটা মহড়া শেষে ফিরে যাওয়ার পথে টর্পেডো নিক্ষেপ করে জাহাজটাকে ধ্বংস করলো মার্কিন সাবমেরিন থেকে, এবং সেখানে প্রায় 100 জন সৈন্যের সলিল সমাধি ঘটলো। এর পিছনে ভারত দায়ী, ভারত ইনফরমেশন দিয়েছে। এবং যখন ওই জাহাজ থেকে একটা বিপদ সংকেত পাঠানো হলো, আপনি তো জানেন ওই যে মেডে মেডে বলে, তখন শ্রীলঙ্কার নৌবাহিনী এসেছিল, কিন্তু ভারত থেকে কেউ আসেনি। আপনার কি মনে হয় যে কোনো কারণে এই ব্যাপারে আসলে ভারত সরকার জড়িত, ভারত সরকার ইচ্ছা করেই হয়তো ইনফরমেশনটা দিয়েছে, বিনিময়ে এখন 30 দিনের জন্য রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারতেছে? এখন মিশন ভাই, আপনি ইংল্যান্ডে আমাকে আপনার বাসায় লন্ডনে দাওয়াত করলেন, আমি আপনার দাওয়াতে গেলাম, খানা পিনাও খাওয়াইলেন, আর রাস্তায় কাউকে বলে রাখলেন গিয়ে ও বেরোনোর সাথে সাথেই তাকে ধরবা। এখন এই ধরনের অ্যান্টিসিপেশন করলে কি ভুল হবে? এই তারা একটা নেভাল এক্সারসাইজে, ভারতের যে নৌঘাটি, প্রধান নৌঘাটি বিশাখাপট্টমে তারা একটা নেভাল এক্সারসাইজে অংশগ্রহণ করতে আসলো। সেখানে 100-রও বেশি দেশ এই নেভাল এক্সারসাইজে অংশগ্রহণ করলো। ইরানিরা এই নেভাল এক্সারসাইজ তাড়াতাড়ি শেষ করে, যেহেতু তাদের দেশ ইতিমধ্যেই যুদ্ধে জড়িয়ে গেছে, তারা ফিরে যাচ্ছিল। এখন ফিরে যাওয়ার ফলে আমেরিকা থেকে একটা টর্পেডো এসে তাকে ইয়ে করে দিল, জাহাজটাকে ধ্বংস করলো। এখন ভারত যে যুক্তিতর্ক দাঁড় করাচ্ছে যে আমাদের জলসীমার বাইরে গিয়ে করছে, এটা ইন্টারন্যাশনাল রিভার লাইন অথবা ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে গিয়ে করেছে। ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে গিয়ে করুক, তাতে কোনো আপত্তি নেই। এটা কি শ্রীলঙ্কার ওয়াটার লাইনে ছিল? শ্রীলঙ্কার জন্য তো এটা ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনে ছিল। তাহলে শ্রীলঙ্কার নৌবাহিনী এসে তাদেরকে উদ্ধার করলো, আর ভারত একটা খোড়া যুক্তি দিচ্ছে যেটা আন্তর্জাতিক জলসীমায় ছিল, যার জন্য ভারতের যাওয়া ঠিক হবে না। কেন? আপনার মেহমানকে আপনি প্রোটেকশন দিবেন না? এটা আন্তর্জাতিক সমুদ্র সীমায় যাওয়ার তো সবারই অধিকার আছে। এটা মিশন ভাইয়ের যেমন অধিকার আছে, ফরহাদ হোসেনেরও আছে, বা XYZ সবারই আছে। তাইলে শ্রীলঙ্কা যে দায়িত্ব পালন করলো আন্তর্জাতিক জলসীমানায় গিয়ে, ভারত কেন সেটা করলো না? তাইলে সন্দেহের তীর তো ভারতের দিকে যাবেই, স্বাভাবিক। এটা ভারতীয় অনেক নিরাপত্তা বিশ্লেষকরা তো এটা কন্ডেম করেছে যে ভারতের উচিত ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়া, বাট টর্পেডো আসলে এটাকে ইন্টেলিজেন্সের মাধ্যমে ফাইন্ড আউট করে তাদেরকে তাড়াতাড়ি ইরানি জাহাজটাকে তাড়াতাড়ি একটা সিকিউরড অবস্থায় নিয়ে যাওয়া, অথবা শ্রীলঙ্কান গভর্নমেন্টকে তাড়াতাড়ি সিগন্যালিং করা যে তাদেরকে তোমাদের সরে নিয়ে যাও তাড়াতাড়ি, যাতে আমেরিকান টর্পেডো এসে এদেরকে ধ্বংস করতে না পারে। এটা কি ভারত পালন করেছে দায়িত্ব? সুতরাং ভারতকে এর জন্য দায়ী থাকতে হবে। And India has been defamed for this inability, incapacity, or any intrigue policy might be played by Modi government. It is exactly created a certain kind of confusion in the eyes of, international community towards India. আরব দেশগুলো যদি ফিরে আসি, যে এই আরব দেশগুলো আমেরিকা নিরাপত্তা দিবে বলে আমেরিকান ঘাঁটি সেখানে করতে দিয়েছে, প্রায় সব দেশেই ঘাঁটি আছে। এখন এই দেশগুলো আসলে আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে নিজেদের নিরাপত্তার জন্য, কিন্তু পক্ষান্তরে আবার এই দেশগুলো কিন্তু চাচ্ছে না যে তারা
আমেরিকা ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করুক। গতকালকে আরব আমিরাতের একজন ধনকুবের, যিনি কিনা আবার ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে খোলা চিঠিতে জিজ্ঞেস করেছেন যে আপনি কার পরামর্শে এই যুদ্ধতে নেমেছেন। এখন আপনার কি মনে হয় যে এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আরব দেশগুলো কি আসলে বুঝতে পারতেছে যে আমেরিকা যতই বন্ধুত্বের অভিনয় করুক, আমেরিকার আসল বন্ধুটা কিন্তু ইসরায়েল, এবং আরব দেশগুলো কি এখন আত্মোপলব্ধি করার সময় হয়েছে, নাকি আসলে তারা ওই অন্ধকারই থেকে যাবে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? দেখুন, এইখানে আমি বিষয়টা একটু অন্যভাবে আলোচনা করি। আমার মনে হয় আপনি এটা অ্যাকসেপ্ট করবেন যে প্লিজ। শুধু যে এই আরব দেশের লোকরা ডেকে নিয়ে তাদের নিরাপত্তার জন্য আপনার আমেরিকান ঘাঁটি এখানে তৈরি করেছে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, তা কিন্তু নয়। আমেরিকা তার হ্যাজিমনি ক্রিয়েট করার জন্য জোর করে এখানে ঘাঁটি করেছে। আমি এখানে আরব মনার্কদেরকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করব না, কারণ আরবদেরকে আক্রমণ কে করবে? ইরান কি বলেছিল যে তোমাদের উপর আমরা আক্রমণ করব? আমেরিকা তাদের হ্যাজিমনি তৈরি করার জন্য, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোকে ভয় দেখানোর জন্য, তেল সমৃদ্ধ, ভয় দেখানোর জন্য কাতারের উপরে করছে, কাতার থেকে এলএনজি নিবে, যে এইগুলো ভয় দেখানোর জন্য যে আমাদের তেল দিবি না, তেল না দিলে ঘাড় মোটকাবো, ওই যে দেখ তোর ভূমিতে আমি আমার মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করে রাখছি। সুতরাং এইগুলো পুরোপুরি এদের দোষ দিয়ে লাভ নাই, যারা ইনভাইট করে আনছে এখানে, এরা আপনার ইয়া করছে, মানে আরবের ওরা ইনভাইট করে নিয়ে আসছে এখানে আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করার জন্য না। আমেরিকা জোর করে এই আপনার এগুলো করেছে, এই ঘাঁটিগুলো তৈরি করেছে। দুটো কারণ, একটি হলো আরব বিশ্বকে নিয়ন্ত্রণ করা, মধ্যপ্রাচ্যকে, সোজা আরব বিশ্ব বলে ইরান বাদ পড়ে, ইরান আরব বিশ্ব নয়, ইরান হলো পারস্য, অর্থাৎ মধ্যপ্রাচ্য হলে ইরান যুক্ত হয়, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা আর আরব রাষ্ট্রগুলোকে ভয় দেখানো যে বেশি বাড়াবাড়ি করবা, তোমার ভূখণ্ডে আমার মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে। একদম চরম অবস্থার শিকার হবে তোমরা। সুতরাং চুপ থাকো, তেল দাও, আর তেলের টাকা যে বিক্রি হবে এটা আমার ব্যাংকে, আমার ব্যাংকগুলোতে লগ্নি করবা, সেখানে লভ্যাংশ তুমিও পাবা, আমিও ভাগ করে নিবো। লাভ তো দুই ভাবে হয়, এক এনার্জি ডিমান্ড মিটিগেট করে আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল দিয়ে, আরেকটা হলো মধ্যপ্রাচ্যের শেখেরাদের তেল বিক্রি করে, এই তেল বিক্রির টাকাটাও আমেরিকান ব্যাংকে, আমেরিকান ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তারা ইনভেস্ট করে, ইনভেস্ট করলে এখানে লভ্যাংশ আমেরিকাও নেয়, ওইখান থেকেও নেয়। তার মানে গাছেরটাও খায়, তলেরটাও কোড়ায়, বুঝছেন ভাই? তো মিলিটারি এস্টাবলিশমেন্ট তো এই জন্য আমেরিকা করে না, আমেরিকা ওদেরকে ধমকে রাখে। এবং আমি তো মনে করি অনেক অনেক আরব রাষ্ট্রগুলো বোধ ভিতরে ভিতরে একটু খুশি জনগণ যে হারামজাদা আমেরিকা এখান থেকে বিদায় হোক, সরি ফর ল্যাঙ্গুয়েজ। এবং এই শেখরাও বোধ টায়ার্ড হয়ে গেছে, তারাও বলে যে আর যাই হোক, বিদায় হোক, ঘাড়ের উপরে বসে থাকে আমেরিকান সোলজার। এটা কেমন কথা? এটা কি সভারেন্টি আছে? আপনি যে পৃথিবীর যে কোনো দেশেই ভিন দেশি কোনো যদি মিলিটারি এস্টাবলিশমেন্ট থাকে, হ্যাঁ, মিলিটারি বেস থাকে, সেই দেশের স্বাধীনতা 60% খর্ব হয়। আপনি দেখেন প্রত্যেকটা দেশে, এশিয়ার প্রত্যেকটা দেশে মিলিটারি, আমেরিকান মিলিটারি এস্টাবলিশমেন্ট, এবং এটাতে একমাত্র নর্থ কোরিয়াতে পারে না। আপনি ধরেন, আপনি জানেন জাপানের চারদিকে মিলিটারি, আপনার আমেরিকান মিলিটারি বেস। পালাও একটা ছোট্ট দেশ আছে, পালাও, ফিলিপাইনের কাছে, ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, পুরোটাই আমেরিকান ঘাঁটির মাঝখানে, চারদিকে আমেরিকান ঘাঁটি। আপনার ফিলিপিনে অনেকগুলো আমেরিকান ঘাঁটি। কোথায় আমেরিকান ঘাঁটি নাই বলেন তো?